নমস্কার। আজকের ক্লাসে আমরা শিশু মনোবিজ্ঞান এবং সিডিপির কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটির শুরুর প্রথমেই রয়েছে সিডিপি এর পুরো কথাটি কী। সিডিপির পুরো কথাটি হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। পেডাগগিতে মূলত কিভাবে একটা বাচ্চাকে শেখানো হতে পারে, শেখানো যেতে পারে সেই সম্বন্ধে শেখানো হয়। তাই সিডিপি এটি বিএড অথবা ডিএলএড অথবা এমএড যে কোনো প্রফেশনাল কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কী জানব? শিশু বিকাশের ধারণা সম্বন্ধে প্রাথমিক আমাদের ধারণা গড়ে উঠবে। পরবর্তী পয়েন্ট শিক্ষাগত প্রয়োগ, মনোবিজ্ঞান তত্ত্বসমূহ এবং পরীক্ষার কৌশল, অর্থাৎ পরীক্ষায় আসা বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। শিশু বিকাশ কাকে বলে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট কাকে বলে? না, শিশু বিকাশ এটি 4টি মাত্রার উপর নির্ভর করে থাকে। এই মাত্রাগুলি কী কী? এই মাত্রাগুলি রয়েছে শারীরিক বিকাশ অর্থাৎ দৈহিক বিকাশ, উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, মোটর দক্ষতা বৃদ্ধি। পরবর্তী পয়েন্ট মানসিক বিকাশ অর্থাৎ চিন্তা, স্মৃতিশক্তি বৃদ্ধি, বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো। পরবর্তী পয়েন্ট সামাজিক বিকাশ অর্থাৎ সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং সহযোগিতা শেখা। পরবর্তী পয়েন্ট রয়েছে আবেগীয় বিকাশ অর্থাৎ অনুভূতি প্রকাশ করা এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারা। বিকাশের মূল নীতিগুলি কী কী রয়েছে? বিকাশের মূল নীতিগুলি হলো বিকাশ ধারাবাহিক ও ক্রমাগত একটি প্রক্রিয়া। প্রতিটি শিশু হচ্ছে অনন্য, কিন্তু শিশুর বিকাশের গতি ভিন্ন হতে পারে। পরিবেশ এবং বংশগতি উভয়ই এই বিকাশে প্রভাব বিস্তার করে। বিকাশ একটি সামগ্রিক প্রক্রিয়া, একটি দিক অন্য দিকটিকে প্রভাবিত করে থাকে। পরীক্ষায় যে দুটি কোয়েশ্চেন প্রায়ই এসে থাকে সেটি হলো সেফালোকডাল এবং প্রক্সিমোডিস্টাল। এই কথা দুটির মানে কি? সেফালোকডাল এই কথাটির মানে হচ্ছে বিকাশ সর্বদা শীর্ষ থেকে নিচের দিকে অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে হয়ে থাকে, সেটাকেই বলা হয় সেফালোকডাল। এবং অপরটি রয়েছে প্রক্সিমোডিস্টাল অর্থাৎ বিকাশ সবসময় কেন্দ্র থেকে প্রান্তের দিকে হয়ে থাকে। এই দুটি ধারণা। প্রথমেই শুরু করা যাক পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। পিঁয়াজের পুরো নাম হলো জিন পিঁয়াজে, যিনি তার জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের 4টি পর্যায় বলেছিলেন। প্রথম পর্যায় হচ্ছে সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ ইন্দ্রিয় চালিত স্তর। পরবর্তী পর্যায়ে রয়েছে প্রাক কার্যক্রম স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ। 3 নম্বর পয়েন্ট রয়েছে মূর্ত কার্যক্রম স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। এবং সর্বশেষ স্তর রয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। প্রথমের যে স্টেজটি রয়েছে ইন্দ্রিয় চালিত স্তর, সেটি সাধারণত জন্ম থেকে 2 বছর বয়স অবধি হয়ে থাকে। এই স্তরে শিশুদের মূলত ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের বিকাশ সাধন হয় এবং শারীরিক ক্রিয়ার মাধ্যমে শিক্ষালাভ করে থাকে। এই স্তরে শিশুদের বস্তুর স্থায়িত্বের ধারণা তৈরি হয়, অর্থাৎ জন্মানোর পর বাচ্চা ধীরে ধীরে বুঝতে শেখে যে যেটি তার চোখের সামনে রয়েছে তারই অস্তিত্ব আছে এবং যেটি তার চোখের সামনে নেই সেটার নাকি কোনো অস্তিত্ব নেই। এই ধারণাটিকে বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এবং এই ধারণাটি ধীরে ধীরে বাচ্চাদের এই ইন্দ্রিয় চালিত স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে তৈরি হয়ে থাকে। পরবর্তী স্টেজ রয়েছে প্রাক কার্যক্রম স্তর, যেটি 2 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত বিকাশ লাভ করে। এই স্তরে মূলত ভাষার বিকাশ সাধন হয়, কিন্তু কেন্দ্রিকতা ও অহংকেন্দ্রিকতা বিদ্যমান থাকে। পরবর্তী পয়েন্ট রয়েছে মূর্ত কার্যক্রম স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটি 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত থেকে থাকে। এই স্তরে শিশুদের যুক্তিবদ্ধ করার চিন্তা শুরু করে এবং সংরক্ষণের ধারণা গঠিত হয়। এবং সর্বশেষ স্তর রয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম স্তর, যেটি 11 বছর বয়স থেকে যেটির বিকাশ লাভ করে থাকে। এই স্তরে বাচ্চারা বিমূর্ত চিন্তা অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, অনুমান করতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে। শ্রেণীকক্ষের কী প্রয়োগ রয়েছে? না, শিশুর স্তর অনুযায়ী পাঠ পরিকল্পনা করুন। প্রাথমিক শিশুদের জন্য হাতে কলমে শিক্ষা সবচেয়ে কার্যকর। অর্থাৎ পিঁয়াজের তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ হচ্ছে যে যেহেতু বাচ্চাদের জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শারীরিক বিকাশ এবং 11 বছরের বেশি বাচ্চাদের শারীরিক বিকাশ একই রকম থাকে না, তাই প্রতিটি স্তর অনুযায়ী বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন পাঠ্যক্রম তৈরি করা একান্ত প্রয়োজনীয়।
পরবর্তী থিওরিটি রয়েছে ভাইগটস্কির থিওরি। ভাইগটস্কির থিওরির তত্ত্বের নাম হচ্ছে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। ভাইগটস্কি মনে করতেন সামাজিক মিথস্ক্রিয়া শিশুর জ্ঞানীয় বিকাশের মূল চাবিকাঠি। জেডপিটি যেটির ধারণা দিয়েছিলেন ভাইগটস্কি, যেটার পুরো কথাটি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শেখার সম্ভাবনার অঞ্চল। এছাড়াও তিনি আরেকটি কথাকেও জনপ্রিয় করেছিলেন, যেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ অস্থায়ী সহায়তা কাঠামো। চলুন জেনে নেওয়া যাক তাহলে জেডপিটি এটির মানেটা কি। শিশু একা যা পারে না কিন্তু সাহায্য নিয়ে যেটি পারে, সেই সীমানাটি হচ্ছে জেডপিটি। অর্থাৎ কোনো একটা বাচ্চা কিছু কাজ থাকে যেটা তারা নিজের একা একা করতে পারে, এবং কিছু কাজ থাকে সেটা তারা নিজেরা একা একা করতে পারে না, কিন্তু তাদেরকে যদি একটু সাহায্য করা হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু সেই বাচ্চাটি সেই সমস্যাটির সমাধান করতে পারবে। এই সীমাটাকেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরবর্তী পয়েন্ট রয়েছে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ শিক্ষক বা দক্ষ সহপাঠী কর্তৃক ধাপে ধাপে সহায়তা প্রদান করা। শিশু দক্ষ হলে সহায়তা কমানো হয়, অর্থাৎ কোনো একটা শিশুকে শিখতে সাহায্য করা হয় এই স্ক্যাফোল্ডিং প্রদান করার মাধ্যমে। কোনো একটা বাচ্চাকে কোনো একটা বিষয়বস্তু নিয়ে চিন্তা করতে দেওয়া হলো, এবং চিন্তা করতে করতে বাচ্চা কিন্তু ওই রিলেটেড অনেক কিছু বলতে পারবে, এবং তখন লক্ষ্য করতে হবে যে কোন বিষয়টি সেই বাচ্চাটি তখনও বলতে পারছে না। যে বিষয়টি বলতে পারবে না, শিক্ষক শিক্ষিকাদের উচিত তাকে যথাযথ সাহায্য প্রদান করা, এবং এই সাহায্যটাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। পরবর্তী পয়েন্ট রয়েছে এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব, অর্থাৎ মনোসামাজিক বিকাশের তত্ত্ব সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, যেটির ধারণা দিয়েছিলেন এরিক এরিকসন। তিনি জীবনের বিকাশের স্তরকে 8টি স্তরে ভাগ করেছেন। যেরকমভাবে জিন পিয়াজে 4টি স্তরে ভাগ করেছিলেন, মনোবৈজ্ঞানিক এরিকসন উনি 8টি স্তরে ভাগ করেছেন। এই প্রতিটি স্তরে একটি করে দ্বন্দ্ব বা সংকট থেকে থাকে। যে দ্বন্দ্বটি যদি বাচ্চা সেই বয়সেই সমাধান করতে সক্ষম হয়, তবে বাচ্চাটির মধ্যে একটা কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস গড়ে ওঠে। জেনে নেওয়া যাক চলুন এই দ্বন্দ্বগুলি কী কী। জন্ম থেকে 1 বছর যে স্তরটিকে বলা হয় শৈশব স্তর, এই স্তরের দ্বন্দ্ব থাকে বিশ্বাস বনাম অবিশ্বাস। বিশ্বাস বনাম অবিশ্বাস, এই দ্বন্দ্বটা যদি বাচ্চা কাটিয়ে উঠতে পারে, তাহলে বাচ্চার মধ্যে যে কনফিডেন্সটা তৈরি হয় সেটি হলো আশা ও নিরাপত্তা। পরবর্তী 1 থেকে 3 বছর, যেটাকে প্রারম্ভিক শৈশব বলা হয়ে থাকে, যেখানে দ্বন্দ্ব কী থাকে স্বায়ত্তশাসন বনাম লজ্জা, এবং এই স্তরটি যদি সে অতিক্রম করতে পারে তাহলে তার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হয়। পরবর্তী পয়েন্ট 3 থেকে 6 বছর, খেলার বয়স, উদ্যোগ বনাম অপরাধ বোধ, এবং সফল হলে উদ্দেশ্য তৈরি হয়। 6 থেকে 12 বছর, বিদ্যালয় বয়স, পরিশ্রম বনাম হীনমন্যতা, দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা 6 থেকে 12 বছর পরিশ্রম বনাম হীনমন্যতা স্তরে থাকে। শিক্ষকের উৎসাহ এই স্তরে অত্যন্ত জরুরি, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারা 6 থেকে 12 পর্যন্ত যে সময় থাকে, সেই সময় বাচ্চাদের মনে একটি দ্বন্দ্বের তৈরি হয়, যেটা হচ্ছে পরিশ্রম বনাম হীনমন্যতা। অর্থাৎ কোনো কাজ করতে গেলে যদি বাচ্চারা অসফল হয়, তাতে যেন কোনো বাচ্চা হীনমন্যতায় না ভোগে। তাকে উচিত যথাসম্ভব তাকে উৎসাহ প্রদান করা, যে তোমার যখন এটা হয়নি তুমি আরেকবার চেষ্টা করো, আরেকটু ভালোভাবে করো, তাহলে তুমি নিশ্চয়ই সফল হবে। এবং এই ব্যাপারটা যদি বাচ্চাদের মনে জাগিয়ে তোলা যায়, তাহলে বাচ্চাদের মধ্যে দক্ষতা এবং আত্মবিশ্বাস জাগে, যে আমি কখনো ভুল করলেও যদি পরবর্তীতে আমি সেটিকে সমাধান করে আবারও যদি প্র্যাকটিস করে আমি করতে পারি, তাহলে আমি অবশ্যই আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। পরবর্তী থিওরি রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি, যেটি দিয়েছিলেন মনোবৈজ্ঞানিক কোহলবার্গ নৈতিক বিকাশকে 3টি মূল স্তরে ও 6টি উপস্তরে ভাগ করেছিলেন। এই 3টি মূল স্তর কী কী? পূর্ব প্রথাগত স্তর, অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ, যেটি শাস্তি পুরস্কার ভিত্তিক নৈতিকতা, বয়স কত থাকে? 9 বছরের নিচে। প্রথাগত স্তর অর্থাৎ কনভেনশনাল স্তর, সমাজের নিয়ম ও অনুমোদনের ভিত্তিতে নৈতিকতা গড়ে ওঠে, যেটার বয়স থাকে 9 থেকে 15 বছর। এবং পরবর্তী পয়েন্ট রয়েছে উত্তর প্রথাগত স্তর, অর্থাৎ পোস্ট কনভেনশনাল, সার্বজনীন নীতি ও ব্যক্তিগত বিবেকের ভিত্তিতে নৈতিকতা
গড়ে ওঠে প্রাপ্তবয়স্ক। এই স্তরগুলির মানে হচ্ছে যে পূর্ব প্রথাগত স্তরে কোনো বাচ্চার মধ্যে নৈতিকতা কিভাবে ডেভেলপ করানো যেতে পারে না, তাকে শাস্তি এবং পুরস্কার, অর্থাৎ তুমি যদি এটি করো তার জন্য, তুমি যদি কোনো ভালো কাজ করো তার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে, এবং তুমি যদি বড়দের কথা না শোনো বা কোনো যদি খারাপ কাজ করো তার জন্য কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। বাচ্চা এই স্তরে শাস্তি এবং পুরস্কারের কথা মাথায় রেখেই কিন্তু নৈতিকতার কাজ করে থাকে। পরবর্তী পয়েন্ট রয়েছে প্রথাগত স্তর, যেখানে বাচ্চা বুঝতে শেখে যে সমাজে আমার কিছু নির্দিষ্ট নিয়মকানুন তৈরি হয়েছে। এই নিয়মকানুনগুলো যদি আমি মেনে চলতে পারি তাহলে সমাজে আমাকে গুড বয় বা গুড গার্ল বলে অভিহিত করবে, এবং যদি আমি এটা না ফলো করে থাকি তাহলে কিন্তু সবাই আমাকে ভালো ছেলে বা ভালো মেয়ে বলবে না। এই ধরনের মানসিকতা থাকে সাধারণত 9 থেকে 15 বছর বয়সের মধ্যে। সর্বশেষ স্তরটি হচ্ছে উত্তর প্রথাগত স্তর, যেখানে একটা বাচ্চা সে সমাজের রীতিনীতি এবং তার মধ্যে ব্যক্তিগত বিবেক সমস্ত কিছুই জাগ্রত হয়ে ওঠে, এবং যেহেতু সমস্ত কিছুই জাগ্রত হয়ে ওঠে তাই বাচ্চা তখন বুঝতে পারে যে আমার কি করা উচিত এবং আমার কি করা উচিত নয়, যেটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা তুলনামূলক চিত্র, যেখানে দেখানো হয়েছে আচরণবাদ অর্থাৎ বিহেভিয়ারিজম, জ্ঞানবাদ কগনিটিভিজম এবং গঠনবাদ কনস্ট্রাকটিভিজম। তাহলে দেখে নেওয়া যাক আচরণবাদ অর্থাৎ বিহেভিয়ারিজমের থিওরিগুলি কে দিয়েছেন। এই থিওরিগুলি মূলত দিয়েছেন প্যাভলভ, আইভান প্যাভলভ, যাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি নিয়ে যাকে আমরা জেনে থাকি। পরবর্তী পয়েন্ট রয়েছে স্কিনার। তারপরের মনোবৈজ্ঞানিক রয়েছেন থর্নডাইক। মূল কথা কি? উদ্দীপক সাড়া অর্থাৎ স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স SR, পুরস্কার ও শাস্তির মাধ্যমে শেখা এবং শ্রেণীকক্ষে ড্রিল ও মুখস্থ পদ্ধতি। জ্ঞানবাদ কি রয়েছে? কগনিটিভিজম, যার প্রবক্তা হচ্ছেন পিয়াজে এবং ব্রুনার। এর মূল কথা হলো মানসিক প্রক্রিয়ায় জ্ঞান অর্জন, চিন্তা, স্মৃতি ও বোধের মাধ্যমে শেখা, হাতে কলমে শিক্ষাও যেটাকে আমরা বলতে পারি। পরবর্তী পয়েন্ট কনস্ট্রাকটিভিজম, এর প্রবক্তা হলেন ভাইগটস্কি এবং জন ডিভি। মূল কথা হচ্ছে শিশু নিজেই জ্ঞান নির্মাণ করে, অভিজ্ঞতা ও সামাজিক মিথস্ক্রিয়ায় শিক্ষার ভিত্তি গড়ে তোলে। NCF 2005 এবং NEP 2020 গঠনবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন, এবং এটি দেখুন লিখে দেওয়া হয়েছে, যেটি পরীক্ষায় বারবার কিন্তু আসে। কেন এটি এত গুরুত্বপূর্ণ? কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা বলছে যে বাচ্চাকে সমস্ত অভিজ্ঞতাতে এক্সপ্লোর করতে দিতে হবে, এবং নিজে এক্সপ্লোর করতে করতেই কিন্তু সে নিজে জ্ঞান গঠন করতে পারবে। প্রেষণা ও শিখন এর তত্ত্ব যেটি দিয়েছেন মাসলো, যেটাকে চাহিদার সোপানও বলা হয়ে থাকে। তাহলে দেখুন বাঁদিকে যে ছবিটা রয়েছে সেখানে দেখে নেওয়া যাক। প্রথমেই যে একটা মানুষের মধ্যে প্রথমেই যে প্রাথমিক যে চাহিদা থাকে একদম নিচের স্তরে, যেটি নিচের স্তরে, সেই চাহিদা অর্থাৎ জৈবিক চাহিদা। একটা মানুষের জৈবিক চাহিদা কি হতে পারে? অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এই তিনটে জিনিস অর্থাৎ এই তিনটে চাহিদা পূরণ হলে পরবর্তী যে চাহিদা জাগ্রত হয় সেটি হলো নিরাপত্তার চাহিদা, অর্থাৎ সুস্থিতি এবং নিরাপদ স্থান। পরবর্তী পয়েন্ট হচ্ছে এই দুটি চাহিদা পূরণ হয়ে গেলে মানুষের মনে সামাজিক চাহিদা অর্থাৎ ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক এগুলির চাহিদা গড়ে ওঠে। পরবর্তী পয়েন্ট হচ্ছে স্বীকৃতির চাহিদা, অর্থাৎ একটা মানুষের যখন জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা এবং সামাজিক চাহিদা পূরণ হয়ে যায় তখন একজন মানুষ চায় সমাজে স্বীকৃতি এবং অর্থাৎ সম্মান অর্জন এবং আত্মবিশ্বাস। পরবর্তী পয়েন্ট অর্থাৎ সর্বশেষ পর্যায় হচ্ছে আত্ম উপলব্ধি, সৃজনশীলতা, পূর্ণতা এবং বিকাশ সাধন। শিক্ষায় মাসলোর তত্ত্বের প্রাসঙ্গিকতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিশু যদি ক্ষুধার্ত বা অনিরাপদ থাকে সে ভালোভাবে শিখতে পারে না, অর্থাৎ শিশুর জৈবিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে সে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে না। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। আমাদের এই চ্যানেলে আপনারা যদি দেখতে চান মিড ডে মিলের পুরো ভিডিওটা আপনারা কিন্তু পেয়ে যাবেন, চ্যানেলে অলরেডি দেওয়া আছে।
পরবর্তী পয়েন্ট রয়েছে বিদ্যালয়ে ভালোবাসা ও স্বীকৃতি পেলে শিক্ষার আগ্রহ বাড়ে এবং শিক্ষকের প্রশংসা শিক্ষার আত্মসম্মান গড়ে তোলে, সর্বোচ্চ স্তরে শিশুর স্ব উপলব্ধি অর্জনে সহায়তা করে। পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস। মাসলোর সোপান নিচ থেকে উপরে পূরণ হয়। নিম্ন চাহিদা পূরণ না হলে উচ্চ চাহিদার দিকে মনোযোগ দেওয়া যায় না। ব্যক্তিগত পার্থক্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। বহুমাত্রিক বুদ্ধিমত্তা, যেটির প্রবক্তা হলেন হাওয়ার্ড গার্ডেনার, যিনি বলেছিলেন যে মানুষের বুদ্ধি কখনো এক প্রকার বুদ্ধি নয় বা দুই প্রকার বুদ্ধি নয়, মানুষের বুদ্ধি হচ্ছে মাল্টিপল, অর্থাৎ যেটার বহু মাত্রা আছে। কোনো বাচ্চা হতে পারে তার ভাষা জ্ঞান অনেক ভালো, যার ভাষা জ্ঞান অনেক ভালো তার বুদ্ধিমত্তা ভাষিক বুদ্ধিমত্তা। কোনো বাচ্চার দেখা যায় যার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড ভীষণ ভালো, অর্থাৎ গাণিতিক বুদ্ধিমত্তা। কোনো বাচ্চা সঙ্গীতে অনেক ভালো, কোনো বাচ্চা শারীরিক ব্যায়াম বা বিভিন্ন জিমন্যাস্টিকে খুব ভালো, স্থানিক বুদ্ধি খুব ভালো, দিক নির্ণয় করতে পারে ভালো, আন্তর্ব্যক্তি এবং ব্যক্তিক বুদ্ধি ভালো, অর্থাৎ নিজের সম্বন্ধে বোঝা এবং অন্যের সঙ্গে কথা বলে অন্যের মানসিকতা বোঝা। প্রতিটি শিশুর আলাদা আলাদাভাবে মেধাবী, এটি বলেছিলেন হাওয়ার্ড গার্ডেনার। এবং বর্তমানে মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা মাথায় রেখে বর্তমান দিনে যে কোনো স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি প্ল্যান করা হয়। কোনো অ্যাক্টিভিটিতে স্টোরি টেলিং থাকে, যেখানে বাচ্চার ভাষিক দক্ষতা যাচাই করা হয়। কখনো সিঙ্গিং কম্পিটিশান থাকে, কখনো বিভিন্ন স্পোর্টস ডেতে বিভিন্ন দৌড়ঝাঁপ বা বিভিন্ন লং জাম্প, হাই জাম্প, বিভিন্ন স্পোর্টস ইভেন্টস থাকে এবং এর মাধ্যমে বাচ্চার মধ্যে বুদ্ধিমত্তাকে যাচাই করা হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ CWSN। এটির পুরো কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। CWSN এর পুরো কথাটি হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। দৃষ্টি, শ্রবণ, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মূল ধারার বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য। পরবর্তী পয়েন্ট লিঙ্গ ও সামাজিক বৈষম্য। শ্রেণীকক্ষে লিঙ্গ সংবেদনশীল আচরণ করুন। প্রতিটি শিশুকে সমান সুযোগ ও মর্যাদা দিন। RTE 2009 অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার রয়েছে। এবার দেখে নেওয়া যাক পরীক্ষায় আসা বারবার কিছু MCQ, যেগুলো এক্সামে অলরেডি বহুবার এসেছে। পিঁয়াজের মতে 7 থেকে 11 বছর বয়সী শিশু কোন স্তরে থাকে? এটির উত্তর হবে মূর্ত কার্যক্রম স্তর, অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। জেডপিটির ধারণাটি কোন মনোবৈজ্ঞানিক? লেভ ভাইগটস্কি। এটি পুরো নাম তো অলরেডি আমরা জেনেই গেছি, যেটার পুরো নাম হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 3 নম্বর প্রশ্ন রয়েছে এরিকসনের মতে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কোন সংকটে থাকে? পরিশ্রম বনাম হীনমন্যতা, অর্থাৎ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। প্রশ্ন 4, মাসলোর চাহিদা সোপানের সর্বোচ্চ চাহিদা কোনটি? না, সর্বোচ্চ চাহিদা হচ্ছে স্ব উপলব্ধি, অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের প্রথম স্তর কোনটি? পূর্ব প্রথাগত স্তর, অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ। মূল তত্ত্বগুলির সারসংক্ষেপ এবং পরীক্ষার কৌশল, অর্থাৎ পরীক্ষায় মনে রাখার কৌশল। পেঁয়াজের 4টে স্তর: জ্ঞানমূলক বিকাশ, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। অন্য কোনো একটা ভিডিওতে আমরা পেঁয়াজের এই তত্ত্বগুলো সম্বন্ধে ডিটেলস জেনে নেব। ভাইগটস্কি, জেডপিটি, স্ক্যাফোল্ডিং, সামাজিক শিখন, ভাষার ভূমিকা, এগুলির কথা বলেছেন তিনি। পরবর্তী পয়েন্ট এরিকসন বলেছেন 8টি মনোসামাজিক তত্ত্ব, প্রতিটি স্তরে দ্বন্দ্ব ও সমাধান। এবং পরবর্তী মনোবৈজ্ঞানিক হলেন কোহলবার্গ, যিনি 3টি স্তর বলেছেন এবং এই 3টি স্তরের 6টি উপস্তর বলেছেন, যিনি নৈতিক বিকাশের ক্রম এর ধারণা দিয়েছেন। এবং পরীক্ষার কৌশল, প্রতিটি তত্ত্বের প্রবক্তা, মূল ধারণা ও বয়সসীমা মনে রাখতে হবে। NCF 2005 ও RTE 2009 এর মূল নীতি অবশ্যই পড়তে হবে এবং নিয়মিত MCQ অনুশীলন করতে হবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা এই থিওরিগুলি ডিটেলসে জেনে নেব। থ্যাংক ইউ।